ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজন 10 মিনিট শোয়ে স্বাগত। আমি তানভীর সোহেল আছি আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে আজকে আলোচনায় অংশ নিচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিজনেস ইনচার্জ উম্মুন নাহার আজমি। আমি প্রথমে আসলে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে ব্যাংক একীভূতকরণ, প্রথমে খুবই একটা উৎসাহ ছিল, বেশ শক্তিশালী অবস্থান ছিল যে হয়ে যাচ্ছে, কিন্তু এখন কেন যেন মনে হচ্ছে যে একটা বাধা আসতেছে। এর কারণটা কোথায়? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আসলে যেটি বলছিলেন আসলে স্মুথ গতিতে এগোচ্ছিল এবং আমরা আগের বিভিন্ন শোতে আসলে কথা বলেছিলাম যে দীর্ঘদিন ধরে আসলে ব্যাংক খাতে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল, বেশ কিছু দুর্বল ব্যাংক যেহেতু আমাদের আছে, অর্থাৎ ছোট্ট একটা ইকোনমিতে অনেকেই যেটি বলে থাকেন যে প্রয়োজনের অতিরিক্ত ব্যাংক আছে, তো সেক্ষেত্রে আসলে দুর্বল ব্যাংকের সংখ্যাও বেশি হবে, এটি মোটামুটি স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায়। তখন থেকেই কিন্তু আলোচনায় আসছে যে একটি ব্যাংক, যেই দুর্বল ব্যাংকগুলো আছে সেগুলোকে একটা অবস্থানে নেওয়ার জন্য আসলে মার্জারের প্রয়োজন আছে। ওই প্রয়োজনীয়তা থেকেই কিন্তু বছরের শুরু থেকে আমরা দেখছি যে মার্জারের বিষয় নিয়ে বেশ নড়ে চড়ে বসেছে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংকও, এবং তারই ধারাবাহিকতায় কিন্তু মার্জারের কিছু প্রক্রিয়াও সম্পন্ন হচ্ছিল। আপনি জানেন যে শুরুর দিকে কিন্তু এক্সিম ব্যাংক এবং পদ্মা ব্যাংকের মধ্যে যে মার্জারের যে বিষয়টি ছিল এবং একটি সমঝোতা চুক্তিও কিন্তু হয়েছে, তারা প্রত্যেক পক্ষই কিন্তু এই বিষয়ে একমত ছিল যে হ্যাঁ, এই মার্জারটি হতে যাচ্ছে এবং এরপরে যে প্রক্রিয়াগুলো সেটি হবে। কিন্তু ধীরে ধীরে যখন আরও ব্যাংকগুলো সামনে আসলো, অর্থাৎ বেসিক ব্যাংকের মতো ব্যাংকের বিষয় আসলো, এবং সম্প্রতি যেটি হয়েছে গতকাল আপনি জানেন যে ন্যাশনাল ব্যাংকের একটা ইস্যু আসলো। বিশেষ করে বেসিক ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক কিন্তু তারা একেবারে একমত হতে পারছেন না যে তারা মার্জার করবেন। এছাড়া আপনি জানেন যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক যেটি আছে, অর্থাৎ রাকাব, তারাও কিন্তু তাদের বেশ কিছু কর্মকর্তা কিন্তু মানববন্ধন করেছে। আপনি জানেন তারা আসলে বলতে চাচ্ছেন তারা যেহেতু একটা স্পেশালাইজড ব্যাংক, তারা যেভাবে পরিচালিত হয়ে আসছিলেন তারা সেভাবে পরিচালিত হবেন। বিশেষ করে রাজশাহীর যে চরাঞ্চল এবং কৃষিক্ষেত্রে যে অবদানটি রেখে থাকে ব্যাংকটি, তারা সেভাবেই ব্যাংকটিকে পরিচালনা করবেন। কিন্তু সেক্ষেত্রেও তো বাংলাদেশ ব্যাংক আসলে সবকিছু বিবেচনা করেই কিন্তু এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। রাকাব একটি ভালো উদ্দেশ্য নিয়ে কিন্তু গঠিত হয়েছিল, অর্থাৎ যে চরাঞ্চলের যে কৃষি খাতের উন্নয়নের জন্য, এবং সে কিন্তু কাজ করেও আসছিল। কিন্তু একটা সময় গিয়ে যখন খেলাপি ঋণ সহ নানা অনিয়মে আসলে ব্যাংকটি একেবারে জর্জরিত হয়ে যাচ্ছিল, তখনই সে কিন্তু আসলে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিল যে এটির একীভূতের প্রয়োজন আছে। কিন্তু আমরা যেটি আপনি প্রশ্ন করছিলেন, আসলে এই ক্ষেত্রে কোনো বাধা বা এই স্মুথ কাজটি আসলে কেন বাধাগ্রস্ত হচ্ছে, এই ক্ষেত্রে আসলে কিছু কিছু বিষয় আপনি তো জানেন যে খেলাপি ঋণের ক্ষেত্রেও কিন্তু সরকার সবসময় বলে এসেছে সিঙ্গেল ডিজিটে খেলাপি ঋণ চলে আসতেছে, এই খেলাপি ঋণের পরিমাণ যা আছে তা অনেক কমে আসবে, কিন্তু আলটিমেটলি তা হয়নি। তাহলে কেন হয়নি? এখানে সদিচ্ছার অভাব কিন্তু দেখতে পেয়েছি আমরা। চাইলেই ব্যাংকগুলো খেলাপি ঋণের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছে না। খেলাপি ঋণ থাকবে, যখন আপনার ঋণ বিতরণ বেশি হবে খেলাপি হবেই। সেই খেলাপির ক্ষেত্রে কিন্তু পুনঃতফসিলের একটি হিসেব বাংলাদেশ ব্যাংক একটি আইন করে দিয়েছে যে পুনঃতফসিল করে কি পরিমাণ ঋণ খেলাপি থেকে পুনঃতফসিলে আসবেন বা কি পরিমাণ ঋণ খেলাপি হবে, সিঙ্গেল বোরোর এক্সপোজার লিমিট ক্রস করছে কিনা, এই ধরনের কিছু বিষয় কিন্তু বাংলাদেশ ব্যাংক নীতিমালা করে দিয়েছে। মানে এগুলো কি তার মানে যে মানে আমরা বলি যে উচ্চতা, অর্থাৎ এই পরিমাণ খেলাপি ঋণ থাকতে পারে বা এই পরিমাণ ঋণ পুনঃতফসিল হতে পারে, আমরা কি সবগুলো মাত্রা ছেড়ে আমরা আসলে মাত্রা ছাড়ি, কারণ মাত্রার মধ্যে আসলে থাকতে পারছি না। সরকার কিন্তু টার্গেট বারবার দিচ্ছে, আমরা এর মধ্যে হয়ে যাব, আমরা ওই প্রান্তিকে হয়ে যাব, আমরা বছর শেষ হয়ে যাব, কিন্তু আলটিমেটলি তা হচ্ছে না। দিনে দিনে এটি পরিমাণ বাড়ছে। এই যে বাড়ছে, এই যে সদিচ্ছার অভাবে এটি হচ্ছে না। ঠিক একইভাবে কিন্তু একীভূতের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি যে সদিচ্ছা নিয়ে আসলে করা হচ্ছে সেভাবে আসলে আমরা ইমপ্লিমেন্টের ক্ষেত্রে যখন আসছে তখন কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে। এবং আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংক কিন্তু একীভূতের একটি নীতিমালাও করে দিয়েছে। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি নীতিমালা অনুযায়ী আসলে যেভাবে ব্যাংকগুলো মার্জার হওয়ার কথা, আমরা ঠিক সেভাবে মার্জারের প্রক্রিয়াটা দেখতে পাচ্ছি না, যেটি বিশ্লেষকরাও বলছেন। কারণ আপনি জানেন যে এখানে সদিচ্ছার একটা ব্যাপার আছে, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে, মানে আপনি ইচ্ছুক আছেন কিনা ওই ব্যাংকের সাথে আপনি মার্জ হওয়ার জন্য, সেই ইচ্ছাটা আমরা দেখতে পাচ্ছি না। যখন ইচ্ছাটা দেখতে পাচ্ছি না তখন কিন্তু জোরপূর্বক, যেটা ফোর্স করার কথা বলা হয়েছে, যে কেউ যদি হতে না চায় তাকে কিন্তু জোর করা হবে, সেটি কিন্তু আর মার্জারের পর্যায়ে থাকছে না, সেটি কিন্তু অধিগ্রহণের পর্যায়ে চলে যাচ্ছে, বাধ্যবাধকতা হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে নীতিমালাটা কিভাবে বাস্তবায়ন করা হবে বাংলাদেশ ব্যাংক কিন্তু ওইটি নিয়ে আসলে ওভাবে খোলাসা করে কিছু বলছে না, যার কারণে এখানের মধ্যে এই ঝামেলাটা তৈরি হচ্ছে। অর্থাৎ যে ব্যাংকগুলোকে তারা মার্জারের আওতায় আনতে চাচ্ছে সেটি আসলে ওভাবে হচ্ছে না। আপনি বলছিলেন যে স্মুথলি হতে যাচ্ছিল, হঠাৎ বাধা আসলো, এই বাধাটা আসলো কেন? এটা কি যে প্রথম বাংলাদেশ ব্যাংকে আমরা যতটা উদ্যোগী দেখলাম যে বেশ পাওয়ার দেখালো যে আমরা এটা করব এবং না করলে আমরা জোর করব, আপনারা যদি এর মধ্যে না হন তাহলে, এখন কি তারা একটু কোথাও কোনো কারণে কি একটু চুপসে গেছে বলে মনে হচ্ছে, যার কারণেই কি বেসিক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক কিংবা আমরা যদি ইসের কথা বলি, রাকাবের কথা বলি, 5টি ব্যাংকের মধ্যে 3টা ব্যাংকই বেঁকে বসছে?
সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের আসলে কি আদতে মানে কোনো কিছু করণীয় আছে? আসলে বিষয়টা হচ্ছে আমাদের ব্যাংকগুলো তো বেশিরভাগই পলিটিক্যালি আসলে অনুমোদন পাওয়া ব্যাংক, আপনি জানেন, এবং পলিটিক্যাল ইনভলভমেন্ট খুব বেশি থাকছে পরিচালনা পর্ষদগুলোতে, যার কারণে কিন্তু পর্ষদ বারবার ভেঙে দেওয়া হয়, প্রশাসক নিয়োগ দেওয়া হয়, অবজারভার হয়, অনেক কিছুই হয়। কিন্তু এই যে পলিটিক্যালি আমাদের ব্যাংকগুলোতে এত ইনভলভমেন্ট আছে, তারা আসলে সবাই একমত হতে পারছে না, এটি কিন্তু সত্য কথা। যার কারণেই কিন্তু অনিয়ম ব্যাংকগুলো থেকে এখনো যায়নি। শুধু ব্যাংক না, আমরা আর্থিক প্রতিষ্ঠান যেগুলো আছে, এনবিএফআই যেটাকে বলা হচ্ছে, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সেগুলো কিন্তু একের পর এক কিন্তু খুব খারাপ অবস্থানে চলে যাচ্ছে। আপনি পিপলস লিজিং এর অবস্থা দেখেন, ইন্টারন্যাশনাল লিজিং এর অবস্থা দেখেন, প্রত্যেকটা আর্থিক খাতে কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানের ক্ষেত্রেই কিন্তু এই ধরনের প্রবলেমগুলো আছে। ঠিক একইভাবে ব্যাংকগুলোর ক্ষেত্রে এই ধরনের প্রবলেম থাকার কারণেই কিন্তু যেই স্মুথলি আসলে কাজটি হওয়ার কথা, বাংলাদেশ ব্যাংক চাইলেও হয়তো বা পারছে না। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক, আপনি বলতে পারেন যে বাংলাদেশ ব্যাংক তো একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সে কেন পারছে না? কারণ ওই যে পলিটিক্যাল একটা প্রেশার আছে, এবং রিসেন্ট তো আপনি জানেন যে বিষয়টি আসলে প্রসঙ্গক্রমে চলে আসে, সাংবাদিকদের কিন্তু বাংলাদেশ ব্যাংকে এখন প্রবেশ করতেও দেওয়া হচ্ছে না, যেটি আমরা কিন্তু রিজার্ভ চুরির ক্ষেত্রে দেখেছিলাম 2016 সালে এটি হয়েছিল। একটা সেন্সিটিভ বিষয় ছিল, সাংবাদিকরাও এটা কিছুটা মেনে নিয়েছিল, পরে এটা আস্তে আস্তে ঠিক হয়ে গেছিল। কিন্তু এখন মার্জারের মতো বিষয়, যেটি আসলে সবাইকে খোলাসা করে বলা, এটা তো লুকোচুরির আসলে, সেখানে কিন্তু গণমাধ্যম কর্মীরা বাংলাদেশ ব্যাংকে যেতে পারছেন না, তারা খবর সংবাদ, এবং এটি কখন থেকে হলো, যখন মার্জারের সংবাদগুলো একে একে বিভিন্ন পত্রিকায় টেলিভিশনে আসছে, তখন বাংলাদেশ ব্যাংকের মনে হলো যে না, এটি এভাবে ফলো করে প্রচার আমরা করতে দিতে পারি না, কারণ এখানে কিছু বিষয় আছে, তারা বলতে চাচ্ছে এখানে কিছু সেন্সিটিভ বিষয় আছে, আমরা গণমাধ্যম কর্মীদেরকে এড়িয়ে চলবো। এবং আজকেও কিন্তু বাংলাদেশ ব্যাংকের এই বিষয়ে একটা ব্রিফিং আছে, আমরা হয়তো পরবর্তীতে তা জানতে পারবো। তো এই যে স্মুথলি অপারেশনটা আসলে এই যে নানা কারণে আসলে হচ্ছে না। একটা ছোট্ট বিষয় আপনি বলছিলেন এখানে যে রাকাব একটা স্পেশালাইজড ব্যাংক, তারা কেন আসতে চাচ্ছে না, তার পেছনে একটা কারণ বলছেন। আপনি ন্যাশনাল ব্যাংকের কথা বলেছেন যে তাদের নতুন পরিচালনা পর্ষদ, তারা চাচ্ছে যে আমরা ব্যাংকটাকে ভালো করব, একটা চিন্তা নিয়ে তারা এগোতে চাচ্ছে, এবং এই জন্য তারা মার্জার হতে চাচ্ছে না। বেসিক ব্যাংক তো সেরকম কোনো লক্ষ্য দেয়নি, বরং তারা বলছে যে আমরা বেসরকারি, অর্থাৎ সিটি ব্যাংকের সঙ্গে যে মার্জার হওয়ার কথা, তারা সিটি ব্যাংকের সঙ্গে যাবে না, তারা সরকারি ব্যাংকের সঙ্গে যেতে চায়। এটা কি কারণ, মানে এখানে যুক্তিটা কি? এখানে যুক্তিটা হচ্ছে, হ্যাঁ, বেসরকারি সিটি ব্যাংক কিন্তু একটা সময় তেমন একটা ভালো না করলে, আমরা বেশ কয়েক বছর ধরে দেখছি কিন্তু সিটি ব্যাংক একটা ভালো অবস্থানে চলে যাচ্ছে। বেসরকারি ভালো কয়েকটি ব্যাংকের মধ্যে কিন্তু শীর্ষ অবস্থানে আছে সিটি ব্যাংক। বেসিক ব্যাংকের যে যুক্তিটা, তারা বলতে চাচ্ছে আমরা সরকারি যেসব নীতি সহায়তা এবং সরকারের আওতায় যেসব সুযোগ সুবিধা পাই, আমরা আসলে বেসরকারির সাথে যাব না। সরকারি ব্যাংক কেন আমি বেসরকারির সাথে যাব? কারণ সরকারি ব্যাংক তো সরকারের আওতায় যেসব সুযোগ সুবিধা পেয়ে আসছে, জব সিকিউরিটির ব্যাপার তো আছে। কারণ জানেন, এখানে আসলে কর্মকর্তা কর্মচারীদের তো আসলে দোষ নেই, অর্থাৎ তার সাবেক যে চেয়ারম্যান যেসব দোষ করে এসেছেন, সেটার ফলাফল আসলে তারা ভোগ করতে চান না। তারা আশঙ্কা করছেন যে আসলেই কি ম্যানেজমেন্ট ভালো হবে সিটি ব্যাংকের সাথে গেলে, কারণ তারা একটা আশা নিয়ে বেসিক ব্যাংকে তারা এন্ট্রি করেছিলেন, তারা সরকারি ব্যাংকে জব করবেন, তাদের পুরো একটা সেক্টরে তারা জানেন যে তারা একটা সরকারি ব্যাংকে জব করছেন। কেন তারা একটা বেসরকারি ব্যাংকের আওতায় যাবেন? তারা আসলে এটা যেতে চাচ্ছেন না। একটা প্রসঙ্গ খুব আসছে, মানে নানা আলোচনার মধ্য দিয়েই মূলত আসছে, সেটি হচ্ছে যে ব্যাংক যখন মার্জার হবে, অর্থাৎ যে ব্যাংকটার সঙ্গে মার্জার হচ্ছে সেই ব্যাংকটা থাকছে, আর অন্য ব্যাংকটা তো মানে বিলীন হয়ে যাচ্ছে, তাহলে ওই ব্যাংকটা কিছু সুবিধা পাচ্ছে সরকারের কাছ থেকে। তাহলে যে ব্যাংকটা বিলীন হয়ে যাচ্ছে, তারা কি কোনো সুবিধা পাবে? তারা সুবিধা বলতে, যেহেতু সে একটা দুর্বল ব্যাংকে আছে, তার কিন্তু একটা সময় গিয়ে সবারই তো একটা আশঙ্কা আছে যে আমি আমার জব সিকিউরিটি কতটুকু আছে, আমি আমার বেতনটুকু পাবো কিনা, আমি আমার চাকরি জীবন শেষ হয়ে গেলে যে সুবিধাগুলো পাওয়ার কথা আমি সেই সুবিধাগুলো পাবো কিনা। তাদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, তুমি যখন ওই সবল ব্যাংকটির সাথে তুমি মার্জ হতে যাচ্ছ, যখন মার্জ হয়ে গেলে, তখন কিন্তু সব সুযোগ সুবিধা তুমি, এবং সরকারের এখানে একটি নজরদারি থাকবে, নীতিমালার আওতায় কিন্তু আছে যে সরকার এগুলো দেখবে যে আসলে মার্জারের যে বিষয়গুলো আছে সেগুলো আসলে বাস্তবায়ন হচ্ছে কিনা। সেক্ষেত্রে তাদের সিকিউরিটি পারপাস যেটি আছে, তারা সিকিউর জবের কথা যেটা বলা হচ্ছে, সেটা কিন্তু তারা পাচ্ছেন। এবং আপনি যেটা বলছেন যে সবল ব্যাংকগুলো হয়তো একটা সুবিধা পাবে, নীতি সহায়তা, মানে যেটা বলা হচ্ছে যে তারা কি আর্থিক সুবিধাটা কি পাবে, আর্থিক সুবিধা আসলে কি পাবে তারা আসলে এখানে যেটা হচ্ছে, মনস্তাত্ত্বিক একটা ব্যাপার তো আছেই, যে সবকিছু মিলিয়ে তাদের যে একটা আশঙ্কার দিকে, যেমন ধরুন পদ্মা ব্যাংক, আমি কিন্তু বেশিরভাগ কর্মকর্তা কর্মচারীর সাথে কথা বলি, তারা কিন্তু একটা আশঙ্কায় ছিলেন, আদৌ আমার চাকরিটা থাকবে কিনা, তো সেক্ষেত্রে যখন একটা ভালো ব্যাংকের সাথে যখন মার্জ হয়ে যায়, তখন কিন্তু আর তার এই আশঙ্কার ব্যাপারটা থাকে না, যেটা বাংলাদেশ ব্যাংক কিন্তু বারবার আশ্বস্ত করছে। এদিক দিয়ে একটা বিষয় আছে। আর সরকার যে নীতি সহায়তা আসলে ওই সবল ব্যাংকটিকে দিবেন, আলটিমেটলি কিন্তু সেই সুবিধাটা ওই দুর্বল ব্যাংকের যে কর্মকর্তারা আছেন তারাও কিন্তু পাবেন। অর্থাৎ যখন ব্যাংকটা মার্জ হয়ে যাবে, তখন তো সে একটি ব্যাংক হয়ে গেল, তখন আসলে সুযোগ সুবিধার ক্ষেত্রে কোনো ইয়ে থাকবে না, ঝামেলা থাকবে না।
একটু অন্য প্রসঙ্গে ছোট্ট করে জানতে চাই, যেহেতু আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে। আপনি বলছিলেন যে বাংলাদেশ ব্যাংক হচ্ছে স্বায়ত্তশাসিত একটা ব্যাংক, তো সম্প্রতি বেশ নিয়োগ পরীক্ষা নিয়ে একটা দেখা গেল যে বাংলাদেশ ব্যাংকে যারা জব, একসময় যেটা একটা লুক্রেটিভ জব ছিল, তো একসঙ্গে 57 জন পদত্যাগ করে অন্য চাকরি, সরকারের অন্য চাকরিতে তারা ঢুকছেন, অর্থাৎ বিসিএস বা সরকারের অন্য কোনো চাকরিতে ঢুকছেন। তো বাংলাদেশ ব্যাংক কি তার মানে একটু গৌরবটা হারাচ্ছে? বা অনেক সময় অনেকে বলে যে এটা একটা স্বায়ত্তশাসিত হলেও আসলে এটা অর্থ মন্ত্রণালয়ের একেবারে অধীনস্থ হয়ে গেছে। এটা কি কোনো কারণ যে ওই ব্যাংক দুর্বল হওয়ার পিছন ব্যাংকগুলো? সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে এটি নিয়ে অনেক কথা হচ্ছে, আমি জাস্ট এইজন্য আপনার কাছে সমালোচনাটাই বেশি হচ্ছে যতটা না আলোচনা হচ্ছে। আসলেই বাংলাদেশ ব্যাংকের চাকরি কিন্তু আমাদের দেশে এখনো অনেক বেশি লুক্রেটিভ জব, কিন্তু বিশেষ করে অন্যান্য সরকারি চাকরিতে অনেক ধরনের ঝামেলার কথা বলা হয়, বাংলাদেশ ব্যাংক এদিক থেকে কিন্তু খুব বেশি সেফ ছিল। এখন যেটা হচ্ছে, একটা তো আছে যে সরকারের অন্যান্য চাকরিতে চলে যাচ্ছে, আরেকটা হচ্ছে একটু বিদেশ গমনের একটা প্রবণতা আমরা দেখতে পেয়েছি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে। তবে সবকিছু ছাপিয়ে কিন্তু আমি ওই যেটি বলছিলাম, বাংলাদেশ ব্যাংক আসলেই তো স্বাধীনভাবে কাজ করতে পারছে না। এটা আমরা অনেক বছর ধরে দেখছি, যার শাসনই থাকুক না কেন, অর্থাৎ গভর্নর যেই থাকুক, সব কিন্তু পলিটিক্যালি অ্যাপয়েন্টমেন্টগুলো হচ্ছে। সেক্ষেত্রে কিছুটা তো অবশ্যই স্বাধীনতার খর্ব হচ্ছে, এবং নিউ জেনারেশন যারা আসলে বাংলাদেশ ব্যাংকে যাচ্ছেন, তারা কিন্তু সবকিছু বুঝে শুনে নিজেদের বোধ করছেন না। এটা কিন্তু একটা কারণ আছে। আমরা বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলে এতটুকু জানতে পেরেছি। ধন্যবাদ আজমি আমাদের সময় দেওয়ার জন্য। এই ছিল আমাদের এখনকার মতো আয়োজন। রবি থেকে বৃহস্পতি থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে, থাকুন 10 মিনিটের সঙ্গে।